ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, নির্বাচনের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় সংস্কার ইস্যুর সমাধান না হতেই নতুন করে জটিলতা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন। দেশের রাজনীতিতে আবারও ঘুরপাক খাচ্ছে ১-১১ আলোচনা। অনেকের এই রাজনীতিতে কোন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছি আমরা, রাজনীতি কে কার প্রতিপক্ষ, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে রাজনীতির মাঠে অনেককে সুর ক্রমেই তীব্র হচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। গণঅভ্যুত্থানের অংশীজনরা মাত্র ৫.৫ মাসের ব্যবধানে একে অপরকে নিশানা বানাচ্ছেন। কেন এমন বাস্তবতার মুখোমুখি হলাম আমরা? যেহেতু গণতন্ত্র, সকলের তো নিজস্ব একটা মতামত থাকতেই পারে, লক্ষ্য উদ্দেশ্যও থাকতে পারে। যেভাবে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, ছাত্র সমন্বয়ক যাদেরকে বলছেন আপনারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নাগরিক কমিটি করেছেন এবং তারা একটা দল করতে চান, রাজনৈতিক দল করবেন এরকম একটা ঘোষণা দিয়েছেন তারা। দেশে রাজনৈতিক দল করতে তো কোনো বাধা নেই, কেন আমাদের সংবিধান তো উন্মুক্ত। আপনি দল করবেন, শুধুমাত্র একটা রেজিস্ট্রেশনের বিষয় আছে এবং আপনি রেজিস্ট্রেশন করার জন্য নির্বাচন কমিশনে যেতে পারবেন, সুতরাং তারা দল করবেন, এটাতে কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দলগুলো কিন্তু একই কথা বলছে যে তারা দল করবে, সেখানে কোনো বাধা নেই, কিন্তু মূল প্রশ্ন হলো সরকারের আনুকূল্য নিয়ে তারা রাজনৈতিক দল করছে কিনা। জি, ওইখানেই মূল প্রশ্নটা। এখন সরকারের আনুকূল্য নিয়ে করছে কিনা এটার জন্য আরেকটু গভীর অ্যানালাইসিস করতে হবে এবং আরও কিছু তথ্য প্রমাণ লাগবে। সরকারের আনুকূল্য ওই অর্থে ধরেন আমাদের প্রধান উপদেষ্টা বা অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠ উপদেষ্টারা আছেন, তারা কোনো রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন এমন খবরটা এখনও আসেনি। কিন্তু এই উপদেষ্টা পরিষদের ৩ জন ছাত্র সমন্বয়ক আছেন এবং বাইরে যারা দলটা করছেন তাদের মধ্যে একটা যোগাযোগ আছে। এটা আগেও ছিল, যোগাযোগ থাকতেই পারে। যেহেতু তারা উপদেষ্টা, সেহেতু তারা যখন যোগাযোগটা আরও দৃঢ় করেন এবং তারা যে টুইট করেন, আমাদের এখন তো একটা পলিটিক্যাল কালচারে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, টুইট করা এটা অংশ হয়ে গেছে এবং তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের টুইট এবং বাইরে যারা আছেন তাদের টুইট মানে বক্তব্য যখন একদম মিলে যায়, তখন মানুষ হয়তো একটা ধারণা করে যে রাষ্ট্রের পদবিতে থেকে মানে উপদেষ্টা পরিষদের সদস্য থাকার পরেও তারা ছাত্রদের যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে সেখানে তারা সহায়তা করছেন। তো সেখানে একটা নৈতিকতার প্রশ্ন উঠতেই পারে। আপনি যেহেতু রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্য আছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করছেন ২-৩টা করে এক একজন, তো সুতরাং আপনি যদি সহায়তা করেন সেটা একটা রাষ্ট্রীয় আনুকূল্য বলে ধরে নিতে পারে অনেকেই, এবং ধরে নেওয়াটা খুব অস্বাভাবিক হবে না। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে রাষ্ট্রীয় আনুকূল্যে নতুন দল সৃষ্টি হতে যাচ্ছে বা নতুন দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষত বিএনপি এবং অন্যান্য সকলেরই একটা আপত্তি থাকার কথা এবং আপত্তি থাকবেই। এই আপত্তি তো গণতন্ত্রে হতেই হবে। আর এই প্রসঙ্গে কিন্তু ছাত্র উপদেষ্টারা বলছে যে তারা যদি রাজনৈতিক দলে যোগ দেয় পদত্যাগ করেই করবে, কিন্তু সেখানেও প্রশ্ন আসে আসলে কবে নাগাদ পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবে? না, তারা পদত্যাগ করে রাজনৈতিক দল করবে খুব ভালো ঘোষণা। তো মনের মধ্যে যদি রাজনৈতিক দল করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগের প্রশ্ন আসতেছে কেন? আপনি তখন উপদেষ্টা পরিষদেই যোগ দেবেন না? যোগ তো দেন নেই, তাদের তো কয়েকজন আছেন, তাই না? টপ লেভেল ১০ জন ১২ জন বা ৫ জন ৬ জন বা ৫ জন যদি ধরেন, বাইরে তো ২ জন আছেন যারা এই পরিচালনা করছেন। তো তাদের যদি ইচ্ছা থাকে যে তারা রাজনৈতিক দল করবেন বা কোনো উপদেষ্টার যদি কোনো ইচ্ছা থাকে, তাদের উপদেষ্টা পরিষদের যোগ দেওয়াইটাই তো একটা ভুল হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই ভালো, যদি রাজনৈতিক দল করতে চান বা রাজনৈতিক দলের সাথে যদি কোনো যোগাযোগ রাখেন, কোনো সংস্রব থাকে, কোনোভাবে তাদেরকে সহায়তা করেন, তাহলেও তাদের নৈতিক কারণে পদত্যাগ করা উচিত। কারণ আমরা তো এখন ফ্যাসিবাদী শাসনে নাই, আমরা তো এখন কর্তৃত্ববাদী শাসনে নেই। তখন অনেক কিছু যা ইচ্ছা তাই করা যেত, কিন্তু এখন যদি আপনি সেগুলো করেন বা ওনারা যদি এগুলো করে, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, নৈতিকতার প্রশ্ন উঠবে এবং নৈতিকতার মানদণ্ডে তাদেরকে অবশ্যই দ্রুত পদত্যাগ করতে হবে। যোগ না দেওয়াই ভালো কাজ ছিল। আর তারা একটা করতে পারেন যে তারা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে পালন করতে পারেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, রাজনৈতিক দলকে সহায়তা করবেন না, এটাও তারা করতে পারেন।
সংস্কার এবং নির্বাচন নিয়ে তো বেশ কিছুদিন ধরেই আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা বিতর্ক দেখছি। এই বিতর্কের মাঝে আমরা দেখছি নতুন করে বিতর্ক উঠেছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে বিএনপি মহাসচিব যেমনটি বলেছে যে এই সরকার যদি আসলে নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সেই জায়গা থেকে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপির এই চাওয়া বা এই দাবির নিশ্চয়তা আছে, কি বলবেন? না, নিশ্চয়তা আছে। আমরা যা আলোচনা করলাম এতক্ষণ, যে কোনো রাজনৈতিক দলকে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বা উপদেষ্টা পরিষদে বা অন্তর্বর্তীকালীন সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, মানে যেটাকে আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলছি, তাহলে তো অবশ্যই এটা নিয়ে প্রশ্ন উঠবে এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ তারা তো নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার এবং তাদের সংস্কার এবং নির্বাচন করার দায়িত্ব তাদের। সংস্কারের কোশ্চেনটা কেন আসছে? যেহেতু নির্বাচনী ব্যবস্থাটাকে এমনভাবে লণ্ডভণ্ড করা হয়েছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। নির্বাচনী আইন, নির্বাচনী বিধি বা আমাদের নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতায়ন করা আছে সেটা যথেষ্ট একটা ভালো নির্বাচন করার জন্য। মূল প্রশ্নটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ দ্য ডে রোলটা কী হবে। তো সেই রোলটা তারা ডিসাইড করবেন, নিশ্চয়ই তারা একেবারে নিরপেক্ষ থাকবেন। আমাদের প্রমাণক আছে যে আমরা 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সুতরাং একটা ভালো নির্বাচন করা যেতে পারে। এখানে যেটা বড় ধরনের পরিবর্তন দরকার সেটা হলো যে যারা নির্বাচনের কাজে থাকবেন, রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং 12 থেকে 14 লক্ষ সরকারি কর্মচারী, গণকর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, তারা এই কাজটাতে থাকবেন। তো তাদেরকে যেভাবে অতীতে ব্যবহার করা হয়েছে অথবা কেউ কেউ নিজের থেকে ব্যবহৃত হয়েছেন, সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে। সেটা ওই লিখিত সংস্কারের বিষয় না, সেটা একটা মোটিভেশন করার বিষয়, নেতৃত্ব দেওয়ার বিষয় এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার বিষয়। কারণ একটা ভোট কেন্দ্র যদি একেবারে রিমোট অঞ্চলে হয় অথবা শহরের মধ্যে হতে পারে, সেখানে যদি লোকজন যে ভোটের কেন্দ্রটা দখল করে ফেলে, তাহলে বেচারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, কয়েকজন পুলিশ, কয়েকজন আনসারের কি করার থাকে। তো সেখানে তো আমাদের কাজ করতে হবে, এই সুরক্ষার ব্যবস্থাটা করতে হবে, সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং যে দলগুলো নির্বাচন করবে তাদেরকে সেইভাবে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের প্রতিশ্রুতি আদায় করতে হবে যাতে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হন। তো সেই সংস্কারগুলো করেই তো আমরা নির্বাচন করতে পারি এবং নির্বাচন তো একটা মোটামুটি স্পষ্ট রূপরেখা নয় বলছেন অনেকে, বাট একটা রূপরেখা তো আমরা পেয়েছি যে এটা এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে। কিছু সংস্কার যদি আমরা ঐক্যমত্যে করতে পারি, আর কিছু সংস্কার করতে হলে জুন জুলাইতে হবে। বাট জুন জুলাই কিন্তু বাংলাদেশের জন্য নির্বাচনের উপযুক্ত সময় নয়। একবার হয়েছিল 15 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার পরে 12 জুন একটা নির্বাচন হয়েছিল। তো সুতরাং অনেকে বলতে পারেন ওই সময় 12 জুন হলে এখন কেন করা যাবে না। বাট জুন জুলাই আমাদের দেশে খুব গরমের সিজন, গরম থাকে এবং বন্যা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, সেখানে ভোটার যে পার্টিসিপেশন সেটা কম হতে পারে। সুতরাং আমাদের জন্য ভালো সময় হলো ডিসেম্বর, জানুয়ারি। তো এইভাবে চিন্তা করতে পারে, আমরা সংস্কারগুলোকে আলাপ আলোচনা করি, আমরা ঐক্যমত্যে পৌঁছি যে কী কী সংস্কার একদম প্রয়োজন, সেগুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলে সেই সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং তারা বাকি সংস্কারগুলো এগিয়ে নেবেন। এরকম একটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি বা রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটার বাংলা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত, এটা এখন পপুলার। সুতরাং আমরা একটা রাজনৈতিক আলাপ আলোচনা করে একটা বন্দোবস্ত, যেটা রাজনৈতিক বন্দোবস্ত যখন আমরা স্বপ্ন দেখছি, সেই মুহূর্তে দেশের রাজনীতিতে আবারও ঘুরপাক খাচ্ছে 1-11 আলোচনা। নিরপেক্ষ সরকারের দাবিকে কেন আসলে 1-11 সরকার গঠনের ইঙ্গিত হিসেবে দেখছে উপদেষ্টা নাহিদ ইসলাম? না, এটা নাহিদ ইসলাম সাহেব আরও ব্যাখ্যা করতে পারবেন। প্রথমত হচ্ছে নাহিদ ইসলাম সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন বা যে রেসপন্স করেছেন অথবা রিয়াকশন করেছেন, এটা ওনার করার দরকার ছিল কিনা ওনাকে এটা গভীরভাবে ভাবতে হবে এবং পুরো উপদেষ্টা পরিষদকে ভাবতে হবে। নাহিদ ইসলামের এই মন্তব্যকে রিয়াকশন হিসেবে দেখছেন না রেসপন্স হিসেবে দেখছেন? এটা তো আমি বললাম, রিয়াকশন রেসপন্স কোনটাই, দুটাই হতে পারে। আমি যদি আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে দেখছি, আমার কাছে মনে হয়েছে এটা একটা রিয়াকশন, রেসপন্স না। এই জায়গাটায় ধরেন যে একটা বড় দল, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল, কারণ যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, তো বিএনপি একটা বড় দল এবং সেই দলের মহাসচিব কোনো বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, একটা রাজনৈতিক বক্তব্য। তো সেই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দল তাদের রেসপন্সটা দিতে পারে, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। এমনকি প্রধান উপদেষ্টাও তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য তাদের ডাকতে পারেন অথবা তিনি একটা কিছু বলতে পারেন। কিন্তু একজন উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত যদি না হয়ে থাকে,
তাহলে একজন উপদেষ্টা একটা বড় পার্টির সেক্রেটারি জেনারেল, যিনি বয়োজ্যেষ্ঠ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ, তার অনেক অভিজ্ঞতা, ওই তুলনায় নাহিদ ইসলাম তার কাছে শিশু বললে নিশ্চয়ই তিনি রাগ করবেন না। মানে আমরা এটা রাজনৈতিক অর্থে ব্যবহার করছি, নট চাইল্ড অর্থে। তো তিনি এটা রেসপন্স করাটা খুব প্রয়োজন ছিল না, এবং এই রেসপন্স করাটা তার বা রিয়াকশন দেওয়াটা তার ঠিক হয়নি। এই বিতর্কের মাঝে কিন্তু নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে যেমনটি বলেছে যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। না, উনি তো এই কথাগুলো তো খুব রাজনৈতিক, মানে এই কথাগুলো আবার বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা বলছেন, সেই কারণে তো সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হচ্ছে, সেই কারণে তো আস্থায় চির ধরেছে। এই সরকার যখন গঠিত হয় তখন বিএনপি তো এই সরকারকে সমর্থন করেছে, এবং তখনও একটা জাতীয় সরকার গঠন কিংবা মিলিটারি সরকার বা আপনার মিলিটারি ইন্টারভেনশন, সামরিক শাসন, এইসব বিষয়েও কিন্তু আলোচনা হয়েছিল, সেগুলো তো গোপন না। কিন্তু তখনও একটা নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে বিএনপি সমর্থন করেছে, এবং ডক্টর ইউনূসের যে নমিনেশন এটাকে সমর্থন করেছে। সুতরাং এই সরকারের প্রতি বিএনপির একটা পূর্ণ সমর্থন ছিল, এবং প্রথম থেকে তারা বলছিল যে এই সরকারকে তারা ব্যর্থ হতে দিতে চায় না, এই সরকার কিছু কিছু সংস্কার করে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, এটাই তারা চান। কিন্তু এখন নানান কারণে এই যে নতুন করে ছাত্ররা রাজনৈতিক দল করবেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে কিনা, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, এবং স্থানীয় সরকার যেগুলো ভেঙে দেওয়া হয়েছিল তাদের প্রতিনিধির সাথে ঢাকা একটা বৈঠকে ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন। সেখানে কি আলাপ হয়েছে আপনারা জানেন, আমরাও জানি। সেখানে আলাপ আলোচনার এক পর্যায়েও তারা আবার তাদেরকে দল করলে সমর্থন দিবেন, তাদেরকে ফিরিয়ে আনা হলে, এরকম কথাবার্তা হয়েছে। সেই কারণে কিন্তু সন্দেহ অবিশ্বাসটা সৃষ্টি হয়েছে। এটার দায়িত্ব তো আমি একজন নাগরিক হিসেবে বিএনপিকে দেব না, কারণ বিএনপি তো এসব করে নাই। আপনি কিছু কিছু কাজ করেছেন, উপদেষ্টা পরিষদের কেউ কেউ করেছেন, ছাত্ররা বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তারা কথাটা বলছে, এমনকি তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও দু একটা কথা বলেছেন ইতিমধ্যে। তো সেই বিষয়টা তো ক্রিয়েট হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নানান মন্তব্যের কারণে, এই সুস্পষ্ট রূপরেখা না থাকার কারণে, নতুন রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগের কারণে। এবং বিএনপি শীর্ষ নেতারা দাবি করছে বিএনপিকে টার্গেট করিয়ে ১১-র অপপ্রচার চালানো হচ্ছে। ১১-র ঘটনায় সবচেয়ে ক্ষতির শিকার বিএনপি। মেবি এটা সত্য হতে পারে। সবচেয়ে ক্ষতির শিকার এই অর্থে যে বিএনপি তখন ক্ষমতায় ছিল এবং তারা তো একটা নির্বাচনের দিকে যাচ্ছিল, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া ছিল, সেখানে তাদের প্রধান বিচারপতির বয়স বাড়ানো নিয়ে একটা সন্দেহ অবিশ্বাস, ওই যে সন্দেহ অবিশ্বাস যেটা এখন আবার হচ্ছে, তো সেই সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে তখনকার সবচেয়ে বড় বিরোধী দল তারা এবং তাদের সাথে যারা জোটবদ্ধ ছিল তারা নির্বাচনে রাজি হন নাই, নির্বাচনে যেতে চান নাই। একটা বড় ধরনের আন্দোলন সূচিত হয় এবং অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যখন নাজুক হয় তখন মিলিটারি ইন্টারভেনশন হয়। তো সেই অর্থে তো শাসক দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত, যেমন প্রাক্তন শাসক দল হিসেবে আওয়ামী লীগ এখন ক্ষতিগ্রস্ত, তো বিএনপি বলতেই পারে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং বিএনপি ১-১১ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা খুব স্বাভাবিক। ওনারা যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল করার ব্যাপারে একটা নৈতিক প্রশ্ন তুললেন, তখন এখানে হঠাৎ করে ১-১ কীভাবে আসে, এটা মানে রাজনীতি বোঝার যে আমার যে বয়স, তাতে করে আমি এই কানেকশনটা বুঝতে পারলাম না। এরই মধ্যে কিন্তু উপদেষ্টারা বেশ কিছু বিষয় আসলে সংযোগ করেছে। তারা বলেছে যে গণ অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন হতে পারেনি বিএনপির আপত্তির কারণে, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র, সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। বিগত সবকিছু মিলিয়েই কি ছাত্ররা আসলে এতটা, যদি বলি যে প্রতিবাদী হয়ে উঠলো, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার। রাজনীতি কে কার প্রতিপক্ষ, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথির কাছে। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম জাতীয় সরকার গঠনে আপত্তি, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র, বেশ কিছু ইস্যুতেই আমরা দেখেছি যে বিপরীতমুখী অবস্থানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন সময়ে বলেছে যে বিএনপির কথা মতো চলছে সরকার, বিএনপি যা চাইছে না সরকার তা বাস্তবায়ন করতে পারছে না। সেই আশঙ্কা থেকেই কি তাদের এই করা প্রতিবাদ? অনেকগুলো বিষয় একসাথে এনেছেন আপনি। প্রথমত আমরা জাতীয় সরকারের জিনিসটা দেখি।
তো জাতীয় সরকারে বিএনপি অংশগ্রহণ করেনি, বা জাতীয় সরকারের যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু আমরা একেবারে পরিষ্কারভাবে জানি না। আমরা যেটা শুনেছি একটু আগেই, তো আমি আপনাকে রেফার করলাম যে একটা জাতীয় সরকার গঠন কিংবা সামরিক শাসন জারি, মানে তখনকার 5ই আগস্টের বা ওই সমসাময়িক কালে যে পরিস্থিতি হয়েছিল, সেগুলো একটা অল্টারনেটিভ হিসেবে চিন্তা করা হয়েছিল, বিকল্প। যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠনের চিন্তা ভাবনা করা হয় বা আলাপ আলোচনা করা হয়, তখন বিএনপি এটাকে সমর্থন করেছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপি সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে, এবং তারা বলেছে যে এটা করা যেতে পারে এবং এটাকে আমরা সাপোর্ট করব। এখন বিএনপির কেউ এখানে বসে থাকলে যারা এই সিদ্ধান্তের সাথে যুক্ত ছিলেন তারা আরও ভালোভাবে বলতে পারতেন যে তারা আসলে কী মনে করে এটা করেছেন। বাট আমি যেহেতু বিশ্লেষণ করার চেষ্টা করছি, আমি যেভাবে দেখি বিষয়টাকে, বিএনপি কেন জাতীয় সরকারে অংশগ্রহণ করবে? কারণ জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা বিএনপির কাছে নেই। বিএনপি চেয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, যেটা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্বাচন করবে। তো বিএনপি দেখেছে যে যদি দেশে একটা নির্বাচন হয় 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, যেই টাইমটাই হোক যারা তারা চিন্তা করেছে, তাহলে সেই নির্বাচনে বিএনপির যেতে জনগণের রায় নিয়ে সরকার গঠন করা সম্ভব। সুতরাং জাতীয় সরকারের যোগ না দেওয়াটা তো বিএনপির একটা ওয়াইজ ডিসিশন। কারণ সেই সরকারের মেয়াদ কত হবে, সরকারে বিএনপি থাকলে তো তাকে অন্যান্য দায় দায়িত্ব নিতে হবে। তখন তো নির্বাচনের সময় সেটা তো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিএনপি যেটার জন্য গত 16 বছর ধরে আন্দোলন করেছে, বা এই আন্দোলনের মধ্যে তাদের যে রক্তক্ষয় হয়েছে, তার জেল জুলুম কেটেছে, তাদের উপর যে অত্যাচার হয়েছে, আন্দোলনটাই ছিল তো একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং বিএনপি যে রাজনীতিটা করেছে, সেই রাজনীতিক কারণে কারেক্ট সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইজ সিদ্ধান্ত নিয়েছে সেই জাতীয় সরকারের বিষয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ, এটা হঠাৎ করে একটা দাবি আসছিল। মানে আপনার এক দফা যখন ঘোষণা করা হয় কোটা আন্দোলনের পরে, তখন কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকারের, তাদের ভাষায় কোট অ্যান্ড কোট ফেসিবাদী সরকারের পতন এক দফা, যে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, তখন এই দাবিটা সামনে ছিল না। তখন একটা রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এই দাবি নিয়ে ছাত্ররা হঠাৎ করে রাস্তায় নেমে গেলেন, রাজপথে গেলেন এবং বঙ্গভবন ঘেরাও করলেন। স্বাভাবিকভাবে বিএনপি কেন এই দায়িত্ব নেবে যে রাষ্ট্রপতিকে সেই মুহূর্তে অপসারণ করার বিষয়টা কেন তারা সমর্থন করবে? তারা তো এই দাবি করেনি কখনো, তারা এই দাবি নিয়ে সামনে যায়নি। সুতরাং আপনি দাবি করবেন, আপনার দাবিকে সমর্থন করতেই হবে বিএনপিকে, এরকমটা ভাবছি কেন? সমর্থন না করলেই ওনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, ওনারা ফ্যাসিবাদের দোসর, বা ওনারা একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল। এই যে চিন্তাটা, এই চিন্তাটা খুবই অবৈজ্ঞানিক এবং অগণতান্ত্রিক, যে আপনি আপনার যা মনে হচ্ছে সেটা না করলেই আপনি আমাকে দোষারোপ করবেন। তো বিএনপি মনে করে যে না, রাষ্ট্রপতিকে অপসারণ করার কোনো কারণ নেই, কারণ তারা তো একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে একটা নির্বাচন চায়। তারা এখানে রাষ্ট্রের যে ব্যালেন্সটা আছে এটা নষ্ট করতে চায় না, খুব স্বাভাবিকভাবে তারা চান নেই। হঠাৎ করে কাকে রাষ্ট্রপতিটা নির্বাচন হবে কিভাবে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, অনেকগুলো প্রশ্ন আছে, আইনগত প্রশ্ন আছে এবং সংবিধানের বিষয়ে প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর মীমাংসা না হলে বিএনপি কেন আপনার ছাত্রদের এই অদ্ভুত দাবিটা এটাকে সমর্থন করবে? করেনি, এবং সেটা তো ঘটেনি। তারপরে আপনি বললেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, বিপ্লবটা আমি কোট আন কোটে রাখলাম, কারণ এটা বিপ্লব গণ অভ্যুত্থান নাকি এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বিপ্লব নিয়ে তো অবশ্যই বিতর্ক আছে, এবং আমি স্পষ্টভাবে মনে করি এটা কোনো বিপ্লব না। আমি বিপ্লবকে যেভাবে লেখাপড়া করেছি, আমি তো পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, আপনার রাজনৈতিক বিপ্লবের ইতিহাসগুলো পড়েছি, বলশেভিক বিপ্লব, আপনার চীনের বিপ্লব, ক্যাস্ট্রোর বিপ্লব, অন্যান্য ফ্রেঞ্চ রেভলিউশন, এগুলো তো আমরা লেখাপড়া করেছি। সুতরাং বিপ্লব বলতে কী বোঝায় এটা আমরা জানি। সুতরাং এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা গণ অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। সেই ঘোষণাপত্র দেওয়ার জন্য আপনি কারোর সাথে আলোচনা করলেন, আপনি একটা সরকার আছে, আপনি সেই সরকারে পার্ট আছে ছাত্র উপদেষ্টাদের, সরকারের মধ্যেই তো কোনো আলোচনা হলো না। হঠাৎ করে ওনারা সমন্বয়করা একটা ঘোষণাপত্র দিবেন, সিদ্ধান্ত নিলেন এবং একটা তারিখ ঠিক করলেন, সম্ভবত এটা 31শে ডিসেম্বর ছিল। তো 31 ডিসেম্বর তারিখে তাদের ঘোষণাপত্র তারা প্রকাশ করবেন, এবং কোথায় করবেন? শহীদ মিনারে করবেন। কি করবেন যেটা এখন জানা যাচ্ছে, যেটা আমি একদম নিশ্চিত না, বাট আমি মিডিয়ার কাছ থেকে বা অন্যান্যভাবে জানতে পেরেছি, সেখানে ডক্টর ইউনূস সাহেব ওখানে যাবেন এবং উনি এই ঘোষণাপত্রটা সাইন করে ডিক্লেয়ার করে দেবেন। তো সেই বলা হচ্ছিল যে সংবিধানের কবর রচনা, হ্যাঁ, এবং সংবিধানের কবর রচনা করে যাই। ওই ঘোষণাপত্রের মধ্যে অনেক কিছু ছিল যেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। তো আপনি হঠাৎ করে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যার প্রধান নোবেল লরেট ডক্টর ইউনূস, যাকে শুধু ছাত্ররা তো সমর্থন করেনি, ছাত্রদের বাইরে
লক্ষ লক্ষ জনতার একটা সমর্থন আছে, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে, তাকে আপনি এরকম মানে চাপ দিয়ে তাকে শহীদ মিনারে নিয়ে যায় একটা বিপ্লবের ঘোষণাপত্র দেবেন, এটা বিএনপি কেন সমর্থন করবে? এটা আমি নাগরিক হিসেবে সমর্থন করি নাই। তখনই আমি বলেছি না, এই ধরনের ঘোষণা তো সুযোগ নাই, কারণ আপনি এই ঘোষণায় তো ঘোষণা যদি দিতে চান তাহলে আগে প্রথম উপদেষ্টা পরিষদকে অ্যাগ্রি করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে সেখানে থাকতে হবে, এবং এই ধরনের ঘোষণা দিতে হলে সেখানে সেনাবাহিনী প্রধানকে থাকতে হবে, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশের আইজিপি, ক্যাবিনেট সেক্রেটারি, মানে যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার, মানে আমাদের প্রধান বিচারপতি, এইভাবে আরও অনেকজন আছেন, অংশীজন যারা, তাদের সকলকে থাকতে হবে। সুতরাং আপনি হঠাৎ করে এটা করলে আপনাকে সমর্থন করতে হবে। নাগরিক হিসেবে যেমন আমি সমর্থন করিনি, বিএনপি রাজনৈতিক হিসাব নিকাশ করে এবং তাদের রাজনৈতিক ম্যাচুরিটি এটা, যে বিএনপি এটাকে সমর্থন করেনি। সংস্কার ব্যাপারে বিএনপি সমর্থন করে না এরকম না, সংস্কারের বিষয়ে আলাপ আলোচনাটা এরকমই যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং শত শত বছর ধরে সংস্কার চলছে, আগামী শত শত বছর সংস্কার চলবে। সুতরাং এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্বাচন করতে হবে, নির্বাচিত সরকারের কাছে তাদের যে দায়িত্ব হস্তান্তর করতে হবে, সেইটার জন্য কতটা সময় তারা নেবেন এবং সংস্কার কতগুলো প্রয়োজনীয়। আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বলেছেন, কিছু কিছু সংস্কার যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় আমরা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করতে পারবো, আর যদি আরেকটু বেশি সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য হয় তাহলে আমরা জুন জুলাইতে নির্বাচন করতে পারবো। সুতরাং সংস্কার নিয়ে বিএনপি উল্টা পথে হাঁটছে এরকম আমার মনে করার কোনো কারণ নেই। বিএনপিও সংস্কার চায় এবং তারা কিন্তু 22 সালে, আমি কিন্তু বিএনপিকে রিপ্রেজেন্ট করছি না এখানে, মানে আমি ঘটনাগুলো ইনফরমেশনগুলো তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। যেহেতু আপনি প্রশ্ন করলেন, কেউ হয়তো ভাবতে পারেন যে এই লোকটার মধ্যে বিএনপির দলের মধ্যে ঢুকে গেছে। নো, আমি বিএনপি করি না, আমি কোনো রাজনৈতিক দল করি না। বাট বিএনপি কিন্তু 22 সালে একটা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। বিএনপি দিয়েছে মানে লিড পার্টি হিসাবে, বিএনপির সাথে যে জোটরা আছে তারা সকলে মিলে এই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং আমাদের যে সংস্কারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি সেগুলোর অনেকগুলো কিন্তু 31 দফা সংস্কারের মধ্যে রয়েছে। নতুন সংবিধান, নতুন সংবিধান কি আবার? নতুন সংবিধান তো হবে না, কারণ হলো সংবিধানের যদি একটা শব্দও পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে পার্লামেন্ট ডাকতে হবে, পার্লামেন্ট হতে হবে, এবং আপনি যদি নতুন সংবিধান লিখতে চান তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন করতে হবে। সেই অবস্থা কিন্তু আমাদের নাই। সুতরাং তারা যে সংবিধানকে কবর দিবেন, নতুন সংবিধান রচনা করবেন, তাহলে তো কিছুই থাকে না। এবং নতুন সংবিধান যদি রচনা করতে হয় এবং সংবিধানকে যদি কবর দিতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তার তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং স্বাভাবিক কারণে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠবে নিশ্চয়ই পার্লামেন্টে তো অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিতে হবে। এখন সরকারের একটা বৈধতা আছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের যে প্রধান বিচারপতি দপ্তর থেকে তাদের প্রাক্তন, মানে এখন তো নাই, তারা এটাকে বলেছিলেন যে হ্যাঁ এই ধরনের একটা সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতি সংবিধান অনুসারে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। সুতরাং তাদের কাছে কিছু লিগ্যাল ব্যাকিং আছে। তো পরবর্তীকালে এই যে এই পার্টটাকে তো অবশ্যই, এবং অতীত আমরা করেছি, এই পার্টটাকে তো অবশ্যই পার্লামেন্ট রেটিফাই করতে হবে। জনাব আবু আলম শহীদ খান, দুই পক্ষের আরো একটি তীব্র বিরোধের যে জায়গাটা আমরা দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে। সেই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে রেখে গিয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই প্রসঙ্গে আমরা দেখেছি যে তীব্র বিরোধ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির পক্ষ। সেই জায়গা থেকে একটু জানতে চাই, যেমনটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে একটি দল, নিশ্চয়ই বিএনপি কি ইঙ্গিত করছে? হ্যাঁ, নিশ্চয়ই এটা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, কিন্তু কথা হলো যে আপনি বেসিক একটা জায়গায় আমি মনে করি যে কোনো দলকে নিষিদ্ধ করা বা নির্মূল করার প্রচেষ্টা করা সেটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না এবং এভাবে কিছু করা যায় না। এবং এটা ওই যে পতিত স্বৈরাচার যাদেরকে আমরা বলছি সেই দলটি করার চেষ্টা করেছে। আপনি এই দেশে জামাতকে 2 বার নিষিদ্ধ করা হয়েছে, তো কি ফলাফল হয়েছে? তাতে কি জামাতের কি প্রভাব কমে গেছে বা জামাতের রাজনীতি কি শক্তিশালী হয়নি? তাদের নেতাদের ফাঁসি হয়েছে, তারপর তো তারা টিকে আছেন এবং ভালোভাবে টিকে আছেন। এখন তাদের ডেমনস্ট্রেশন থেকে বোঝা যায় যে তারা কতটা শক্তিশালী হয়েছেন। তো সেই জন্য আমি যেটা মনে করি একজন নাগরিক হিসাবে যে নিষিদ্ধের রাজনীতি এইটা কাজে লাগে না, এটা ফলপ্রসূ হয় না এবং নির্মূল করার রাজনীতি ফলপ্রসূ হয় না। এগুলো এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতি। আপনি গণতন্ত্র চাইবেন, আপনি বহুমত চাবেন, বহুত্ববাদ প্রতিষ্ঠা করবেন, আবার বলবেন যে ওদেরকে নিষিদ্ধ করে দিতে হবে, এটা হয় না। তো আপনি এই দেশে তো মুসলিম লীগ নামে একটা দল ছিল যারা পাকিস্তান সৃষ্টি করেছিল 1947-এ, ভারত বিভাগ করেছিল। তো সেই দলটির অবস্থান এখন কোথায়? মুসলিম লীগ আছে,
ওইভাবে দেখা যায় না তাদেরকে। তো এটা একটা বিরাট দল ছিল এবং মানে 47-এর পর 54 সালে 7 বছরের মধ্যে মুসলিম লীগের পতন হয়ে গেছিল। তো তারপরে মুসলিম লীগ তাদের ভুল রাজনীতির কারণে এবং আমাদের যে স্বাধীনতা আন্দোলন বা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে স্বায়ত্তশাসনের আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি বলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এটা উইদার ওয়ে হয়ে যাবে। আপনি যদি কোনো রাজনৈতিক দল জনগণের সাথে থাকতে না পারে, জনগণের কল্যাণে কাজ না করে, জনগণের বিরুদ্ধে থাকে, তাহলে সেই দলটি নিজে নিজেই আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিতে থাকা ভালো। এবং বিএনপি মনে হয় সেরকমই মনে করে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না এবং নিষিদ্ধ করার দায়িত্ব তারা কেন নেবে। সুতরাং বিএনপি এটা এই ব্যাপারে নিশ্চিতভাবেই মনে করে যে আওয়ামী লীগের মতো রাজনীতি করুক। বাট বিএনপি বা নাগরিক হিসেবে আমরা বা অন্যান্য রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, অভ্যুত্থানের জন্য অনেকদিন ধরে কাজ করেছে, আন্দোলনে ছিল, তারা সবাই কিন্তু মনে করে যে সকল কারণে বিচার হওয়া দরকার সেই বিচারটা হতে হবে। আপনি নারী মুদ্রা পাচারের কথা বলছেন, আপনি টাকা পাচারের কথা বলছেন, আপনি গণহত্যার কথা বলছেন, আপনি গণহত্যার আদেশের কথা বলছেন, আপনি অন্যান্য অনেক অপরাধ আছে যেগুলো করেছেন, সেই অপরাধগুলো চিহ্নিত করে বিচার করেন এবং সেই বিচারটাও হতে হবে নিরপেক্ষ, ন্যায্য এবং সেই বিচারে যাদেরকে আপনি অভিযুক্ত করবেন তাদেরকে সেই সুযোগ থাকতে হবে তারা যেন তাদেরকে ডিফাইন করতে পারেন এবং ন্যায্য বিচার করতে হবে। আপনি এখন যে অবস্থা, এখন কি হচ্ছে, এখন আপনি ওইসব কিছুই হচ্ছে না। দেশ থেকে অর্থ পাচারের কোনো ইয়ে নাই, দুর্নীতির কোনো অভিযোগে মামলা হচ্ছে না, মামলা হচ্ছে হত্যা মামলা এবং হত্যা মামলা আপনি 200, 300, 400 ইচ্ছা মতো আসামি দিচ্ছেন এবং নাম না যেন অনেক লোক থাকছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে তো এই যে বিচারের বিষয়টা একটা প্রহসনে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এবং পুলিশের আইজির পক্ষ থেকে বলা হয়েছে এই মামলাগুলো এইভাবে হবে না এবং এগুলোকে তদন্ত করতে হবে ভালো মতো। তো এই তদন্তটাও এই তো 6 মাস প্রায় হয়ে যাচ্ছে, 5 মাস অতিক্রান্ত, তো এই তদন্তটাও ঠিকমতো করা হচ্ছে না। সুতরাং আপনি বিচার করেন, কিন্তু আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিতে হবে এবং আপনি চাইবেন বলে বিএনপিকে এটা সমর্থন করতে হবে এবং তারপরে বিএনপিকে আপনি বলবেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। বিএনপি তো উল্টো কথা বলে। আমরা যখন বিএনপির সাথে কথা বলি তারা বলে যে না, এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাও একটা রাজনৈতিক খেলা। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা এটাকে খেলা মনে করছেন কেন? তখন তারা আমাকে বলেছেন, তাদের নেতৃবৃন্দের সাথে যখন আমার কথা হয়েছে, তারা বলেছেন এইভাবে আওয়ামী লীগকে একটা চাপে রেখে তারা আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে তাদের পক্ষে ব্যবহার করতে চায়। বিএনপি তো পুরোপুরি উল্টো কথা বলে। বিএনপি কোথাও পুনর্বাসনের জন্য চেষ্টা করেনি বা বিএনপির মিছিলে আওয়ামী লীগের লোকেরা যোগ দিচ্ছে না। বরঞ্চ ভবিষ্যতে এটা প্রমাণিত হবে যদি আওয়ামী লীগ মাঠে থাকে অথবা না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবেন সেটা দেখলেই এটা একটা রাজনীতিতে আমাদের জন্য নতুন গবেষণার বিষয় হবে। যে আমরা যে মুখে যা যা বলি এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তারপর তলে তলে কি করি সেটাও প্রকাশিত হবে। ওই তলে তলের কথা আবার এসে যায়, তলে তলে অনেক কিছু হয় রাজনীতিতে যেটা আমরা হয়তো জানি না, সাধারণ মানুষ জানতে পারে না। কিন্তু ত্রয়োদশ নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, আমরা যদি প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময়ের সীমা ধরে নেই, এবছরের শেষের দিকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আসলে আওয়ামী লীগের এই বিষয়টি সমাধান হওয়া নিশ্চয়ই জরুরি। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। অবশ্যই এটাই রাজনৈতিক সিদ্ধান্ত এবং তারপরে এটাকে যদি তার রেজিস্ট্রেশন বাতিল না হয় তারা তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বাট কোন ফর্মে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, কিভাবে করবে সেটা তো আমরা এখনো জানি না। কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃস্থানীয় মানুষেরা যারা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী সহ, তারা পলাতক বা দেশের বাইরে চলে গেছেন। সুতরাং এইখানে যে আওয়ামী লীগকে অর্গানাইজ করা, আওয়ামী লীগ কীভাবে অর্গানাইজ হবে, আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে আসবে সেটা দেখতে হবে। সেটা কিন্তু এখন আওয়ামী লীগের খুবই দুর্বল অবস্থা। তারা কতটা নির্বাচনে এসে নির্বাচনের মাঠে কি করতে পারবে সেটা নিয়ে এখনই কল্পনা কোনো সুযোগ নেই। সো আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত কি হয়, যে আমাদের সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছতে পারেন কিনা এইসব বিষয়ে, যে নিষিদ্ধ করবেন নাকি নির্মূল করবেন নাকি তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার মতো নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে দেখতে চান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তো জনগণের উপরে যদি আপনি ভরসা রাখেন তাহলে আপনার এইসব করার দরকার ঠিকই। মানে আপনি এমন কেন কাজ করবেন যেটাকে গণতান্ত্রিক মনে হবে না? তো জনগণের উপর আমরা সবাই ভরসা করি, আমি করি, আপনি করেন, তো অন্তর্বর্তীকালীন সরকার করুক, বিএনপিও করুক এবং অন্যান্য দলও করুক, ছাত্রদেরও এই গণতন্ত্রের উপর বিশ্বাসটা থাকতে হবে। কারণ তারা তো একটা রাজনৈতিক দল করছেন, সম্ভবত তাদের দলটা 49তম বা 50তম রাজনৈতিক দল হবে। তো তারা রাজনৈতিক দল করছেন, তাদের জন্য শুভকামনা, কংগ্রেচুলেশনস অ্যাডভান্স।
নামটা এখনো জানি না। আপনারা আসেন, দল করেন, যান জনগণের কাছে, নির্বাচনে দাঁড়ান এবং সেখানেই প্রমাণ হবে যে আপনারা ছাত্রদের রাজনৈতিক দল গঠন হবার আগে আমরা নানামুখী আলোচনা দেখছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির এক আহ্বায়ক বলেছে যে আমরা মুজিব বা জিয়াবাদ কোনো বাদী বাংলাদেশে আর চাই না। কেমন ধারার রাজনীতি তারা নিয়ে আসবে? তাদের বাদটা তো এখনো জানি না। একটা পালনবাদের নাম শুনেছি, আমি ঠিক অত ভালোভাবে জানি না। মৌলানা ভাসানী সাহেব, সমাজতন্ত্র লোকেরা মৌলানা ভাসানী সাহেবের ছিল, আবার উনি তো একটা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছিল, উনি একজন মৌলানা, নামই তো বলে যায়। সুতরাং উনি ইসলাম এবং সমাজতন্ত্রের সংমিশ্রণে একটা পালনবাদ করছিলেন। তো কোন বাদ নিয়ে ওনারা কাজ করবেন? এই সব মুজিববাদ, জিয়াবাদ, পালনবাদ বাদ দিয়ে আমরা গণতন্ত্রের মধ্যে থাকলে। মুজিববাদের কথা আমরা বিগত সময়ে শুনেছি, কিন্তু জিয়াবাদ এই টার্মটা আমাদের জন্য নতুনই। হ্যাঁ, এটা নতুন। মানে তারা বলছেন যে জিয়াউর রহমানের যে ফিলোসফি বা দর্শন ছিল, হ্যাঁ, জাতীয়তাবাদের দর্শন বা অন্যান্য দর্শন, যে গণতন্ত্রের, যেটা আওয়ামী লীগ তো বাকশাল করেছিল, সুতরাং বাকশাল করার কারণে তখন একদল হয়ে গেছিলো। তো সেখান থেকে তো জিয়াউর রহমান এটাকে ওপেন করলেন, এটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসলেন। সো ওই অর্থে জিয়াবাদ বলে, কিন্তু জিয়াবাদ বলে আসলে তেমন কোনো আলোচনা আমরা অতীতে শুনি না। এটা তো ছাত্রদের রেফারেন্সে আপনি বললেন, তারা এরকম বলে, মানে এইটা বলে তারা জেনারেল জিয়াউর রহমান, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মানে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, যে ঘোষণা অনেককে, আমার মতো মানুষকেও আন্দোলিত করেছিল, এবং সে কারণে, এবং উনি তো একেবারে ফ্রন্টে থেকে যুদ্ধ করেছেন, তার জেট ফোর্স ছিল। সুতরাং এইসব বলে তো আমরা তাকেও অপমান করছি। মানে আমাদের, আমি জানি না আমরা কি করছি আসলে। আমরা সমস্ত ইতিহাস তো মুছে ফেলতে পারি না, এইটা মুছে ফেলা সম্ভব না। সুতরাং ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখেই আমাদেরকে অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলাটা খুব বোধহয়। আমরা গত ১.৫ দশকে প্রতিহিংসার রাজনীতি দেখেছি, পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতি দেখেছি, এবং রাজনীতিতে কথার বাহাস দেখেছি। বর্তমান সময়ের সাথে সেই বিষয়ে কতটা আসলে মিল পান, এবং রাজনীতিতে যে ঐক্যের ফাটল আমরা দেখতে পাচ্ছি, যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হবে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার দোসররা। না, সেটা বিশ্লেষকরা চিন্তা ভাবনা করতে পারেন। প্রথমত হচ্ছে যে এর আগে যেরকম বাহাস ছিল, এর আগে আমরা যে অবস্থা দেখেছি সেই অবস্থাটা নাই। আর যেটা একটা অনৈক্যের সুর কেন আমরা বলছি আমি জানি না, আমি অনৈক্য মনে করি না, কেননা বিএনপির তো নিজস্ব রাজনীতি আছে, আর ছাত্ররা যদি তাদের নিজস্ব রাজনৈতিক দল করে তাদেরও নিজস্ব রাজনীতি থাকবে। সুতরাং গণতন্ত্রের মধ্যে তো সবাই সবার কথা নিয়ে এগিয়ে যাবে। তো এই সময়ে মানে ওই যে জাতীয় সরকার না হওয়ার কারণে ওই ঐক্যটা তো হয়নি, এবং কেন হয়নি এটা তো আমরা আলাপ আলোচনা করলাম। সুতরাং আমি কোনো অনৈক্য দেখি না, বরঞ্চ দেখি যে কিছু কিছু জিনিস নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং তারপরে একটা মোটামুটি সিদ্ধান্তের কাছাকাছি আমরা পৌঁছতে পারছি, এবং আমরা যৌক্তিক জায়গায় কিন্তু পৌঁছতে পারছি। আমরা জাতীয় সরকার, রাষ্ট্রপতিকে অপসারণ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং নতুন সংবিধান, এসব বিষয়ে কিন্তু আমরা এখনো যৌক্তিক অবস্থানে আছি। আমি মনে করি আমরা যৌক্তিক অবস্থানে আছি। যেভাবে চাওয়া হচ্ছিল, যেভাবে চাপ দেওয়া হচ্ছিল, সেটা ঠিক ছিল না, সে কারণে আমরা এখন যৌক্তিক। এবং এই পরিস্থিতিতেই আইন উপদেষ্টা যেমনটি বলেছেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি তাতে বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। না, এইটাই হলো একটা সমস্যা। আমাদের সরকারের সমস্যাটা এরকমই থেকে যাচ্ছে। এখন আমরা অতীত সরকারগুলো যদি আলোচনা করি, মানে যার যেটা কাজ নয়, যার যেটা বক্তব্য দেওয়ার কথা না, তিনি সেই বিষয়ে বক্তব্য দেন। তো আসিফ নজরুল সাহেব তো একজন মানে সিনিয়র উপদেষ্টা, এই ছাত্র উপদেষ্টারা তো মোটামুটি তার সাথে সম্পর্কিত ছিল। তিনি এদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে বৈঠকে গিয়েছিলেন, তিনি এদেরকে নিয়ে বঙ্গভবনে বৈঠক করেছিলেন। সো তিনি মোটামুটি এদের নেতৃত্ব পর্যায়ে ছিলেন। তো তার সাথে আলোচনা না করে তার উপদেষ্টা পরিষদের সদস্যরা এরকম কথা বলছে, যেটাকে আসিফ নজরুল সাহেবকে আবার ক্লারিফাই করতে হচ্ছে, তাহলে আপনি বাইরে অনৈক্য না, তাদের ভিতরে একটা অনৈক্য দেখতে পারেন, যে তারা কে কি বলছেন এবং পরে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। সেই অনৈক্যটা তাদেরকে দূর করতে হবে। একটা টিম হিসাবে উপদেষ্টা পরিষদকে কাজ করতে হবে। তার মানে এখানে কোনো টিম হিসাবে কাজ করছে না। আসিফ নজরুল সাহেব একরকম মনে করছেন, আমাদের ছাত্র উপদেষ্টারা আরেক রকম মনে করছেন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।